ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলা, ফেসবুক, ইউটিউব লাইভ এই মুহূর্তে আপনাদের জানাই গুড ইভিনিং। গতকাল থেকে শুরু করেছি আবার জনতার দরবার। এর আগে স্টুডিওতে হচ্ছিল লাইভে জনতার দরবার, আর এখন একেবারে ডিজিটালে, এবং আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে, আপনাদের কমেন্টস গুলো নিতে পারবো। আর সেই কারণেই আবার শুরু, এবং এটা চলবে সোম থেকে শুক্র। আর এখন যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে আলোচনার বিষয়ে রাখতেই হচ্ছে গণপিটুনি। দিকে দিকে গণপিটুনি, জেসিবি, জয়ন্ত সিং, যেই হোক না কেন, তৃণমূলের আশ্রিত অভিযোগ গুন্ডারা এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যেমন জেসিবির কথা উঠে আসছে বারবার। এই জেসিবি হচ্ছেন হামিদুল রহমান, যিনি চোপড়ার বিধায়ক। তিনি রবিবার জেসিবির সমর্থনে কথা বলেছিলেন, বরং ওই মহিলা যে যুগলকে মারধর করা হয়েছিল, জেসিবি মারধর করেছিল, সেই মহিলা সম্পর্কে অসম্মানজনকই কথা বলেছিলেন। তারপর কালকে মুখ্যমন্ত্রীর ধমক এবং আজকে হামিদুলের বয়ান বদল, এই সব দেখাবো। তবে এই গণপিটুনি নিয়ে বারবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করে আসছেন, যে প্রতিদিন তিনি অভিযোগ করছেন যে গণপিটুনির থামাতে কড়া আইন রাজ্য সরকার আনতে চেয়েছিল 2019-এ। বিল পাস হয়ে গেছে, কিন্তু রাজ্যপাল এখনো সাইন করেননি, অর্থাৎ আইন আছে, সাইন নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় এবং অধ্যাপক বিশ্বজিৎ দাস। তিনজনের সাথেই কথা বলবো। তবে তার আগে একবার দেখাবো স্পিকার গত কয়েকদিন ধরে এই নিয়ে তিনি অভিযোগ করে আসছেন। গতকাল তিনি কি বলেছিলেন প্রথমে দেখাই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যেটা গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি, বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে, এগুলো বন্ধ করার একটা উপায় ছিল। যে সরকার যে বিল এনেছিলেন তাতে যা শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তা সত্ত্বেও অনুমোদন আসেননি। এই বিলগুলো দ্রুত গতিতে সম্পন্ন তার সম্মতি দেওয়া উচিত। তিনি সম্মতি দিতে নাও পারেন, আর যদি তার কোনো রেকমেন্ডেশন থাকে যে এখানে কোনো রকম অ্যামেন্ডমেন্ট করার দরকার, সেটাও তিনি জানিয়ে দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিলটা যখন গেল রাজ্যপালের কাছে, তিনি এতে কোনো মন্তব্য করলেন না। তিনি বিলটা ওইভাবে হিমঘরে ফেলে রেখে দিলেন। মানুষের মনে একটা ভয় দরকার আছে, যে শাস্তির বিধান থাকলে পরে ন্যাচারালি তাদেরও অনেক ভয় থাকবে। আর এরপরে আজকে রাজভবন থেকে একটা বিবৃতি জারি করা হলো। সেই বিবৃতিটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। অর্থাৎ সিভি আনন্দ বোসের বক্তব্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, তিনি দিল্লি থেকে বিবৃতি দিলেন। রাজভবন কি বিবৃতি দিল দেখুন। রাজভবন বলল, অর্থাৎ রাজ্যপাল বললেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় গণপিটুনির যে বিল, সেটা রাজভবনে পাঠানো হয় 4 সেপ্টেম্বর 2019-এ। বেশ কিছু ব্যাখ্যা চাওয়া হয় রাজ্যের কাছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি। অর্থাৎ এই রাজ্যপাল সংঘাত 15 ডিসেম্বর 2021 থেকে বিষয়টি রাজ্যের কাছেই থমকে রয়েছে। রাজ্যপাল ব্যাখ্যা চেয়েছেন, রাজ্য ব্যাখ্যা দেয়নি। এই নিয়ে এখন চাপানুতোর চলছে। কিন্তু আমার মৃত্যুঞ্জয়ের কাছে প্রথম প্রশ্ন, বিল আইন এনে কি হবে? আইনে শাস্তি দেবে কে? দেবে তো রাজ্য সরকার। কিন্তু সেই রাজ্য সরকারেরই বিধায়কের ঘনিষ্ঠ, জেসিবি হোক, মদন মিত্র ঘনিষ্ঠ, জয়ন্ত সিং হোক, দেখা যাচ্ছে তারা তো সমর্থন করছেন তাদেরকে, এবং তাদেরকে ধরা যাচ্ছে না। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ গিয়ে ধরছে, তারপরে অনেক রকম চাপ আসছে, অনেক রকম মন্তব্য আসছে। আমার প্রশ্ন হচ্ছে, ধরবেটাকে, শাস্তিটা দেবে কে? মানে যারা এতদিন ধরে এসছে তারাই ধরবে। রাজ্যের প্রশাসন আছে, রাজ্যের আইন আছে, রাজ্যের পুলিশ আছে। আজকে আপনি যে জেসিবির কথা বলছেন, কার ঘনিষ্ঠ, এইসব নিয়ে আলোচনা করতেই পারেন, বক্তব্য থাকতেই পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা, তাকে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করে, সুমোটো মামলার মাধ্যমে তাকে অ্যারেস্ট করছে কিন্তু এই পশ্চিমবঙ্গের পুলিশ, অন্য কোনো রাজ্যের পুলিশ নয়। সারা ভারতবর্ষ জুড়ে এই বিভিন্ন ধরনের ঘটনা আছে। ইন্টারাপ্ট করছি। ভাইরাল হলো যখন একটা ভিডিও, সেই ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা। এর আগে পুলিশের, এর আগে রাজনৈতিক কর্মী খুনে মামলা হয়নি বা গ্রেফতার হয়নি জেসিবি। এর আগে বহু রকমের এরকম খুন খারাপি করেছে জেসিবি, গ্রেফতার হয়নি। এই জেসিবির মতো অনেক আছে। বিরোধীরা বলছে এই শাহজাহানের মতোই একজন হচ্ছে জেসিবি। সুতরাং একটা ভাইরাল হওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে।
অয়নদা, প্রথম কথা হলো যে আগের যে ঘটনাগুলো আপনি বলছেন, তাহলে কেস ডায়েরি নাম্বার দিয়ে আপনাকে বলতে হবে বা আপনাকে তথ্য তুলে ধরতে হবে যে এই কেস ডায়েরি নাম্বার আছে, এই এফআইআর নাম্বার আছে, এই এফআইআর এর এগেনস্টে ইনি অ্যারেস্ট হননি বা ইনি অ্যারেস্ট হয়েছিলেন, বেলে আছেন, এই ধরনের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমত আইনের শাসন আছে বলেই আজকে এই ধরনের ঘটনাকে কিন্তু আটকানো যাচ্ছে এবং পুলিশ শতপ্রণোদিত মামলা করে তাকে অ্যারেস্ট করছে। কে কার আচ্ছা। ঘনিষ্ঠ, দেখুন সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের গণপিটুনির ঘটনা ঘটছে। 2017 সাল অব্দি, আপনি যদি 2004 থেকে 17 সাল অব্দি দেখেন, কারণ 17 সালের পরে অয়নদা খুব মানে ইন্টারেস্টিংলি আপনি নিশ্চিতভাবে জানেন যে মিনিস্টার অফ মানে আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা বলে দেওয়া হয় এনসিআরবির কাছে যে 2017 পর থেকে আর কোনো এই যে লিঞ্চিং এর ডাটা, গণপিটুনির ডেটা, গণপিটুনির কোনো ডেটা ভারতবর্ষের এনসিআরবির কাছে নেই, যেহেতু হোম মিনিস্টার বলে দেওয়া হয়। এই আমাদের হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয় 2017। এবার 2000 থেকে 2017 অব্দি যদি আমরা দেখি, 2000 থেকে 2014 ওকে, অব্দি আমি যে আসছি। হ্যাঁ। ঘটনা, হুম, যত ধরনের ঘটনা হুম, আছে, হুম। তার 90% ঘটনা বেশি রেজিস্টার্ড হয়েছিল 2014 থেকে 2017। 2000 ওকে। থেকে 2014 90% বেশি ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে। আর এর মধ্যে যেই রাজ্যগুলো প্রথম স্থান অধিকার করে আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, তারা কিন্তু একটাও আমার তৃণমূল রাজ্যে, কংগ্রেসের আমার রাজ্য শাসনে নিয়ে নয়। একটু আমি ইন্টারেস্টেড, আমরা ইন্টারেস্টেড। না, আমি আমাদের রাজ্য বলছি নিয়ে আলোচনা আমার হবে, আমি রাজ্য আসছি, নিয়ে আমি আমি আসছি। ইন্টারেস্টেড। তন্ময় বাবু। আমি হ্যাঁ, আমি আসছি, আমি আমি অন্য আসছি। একটা কথা বলছি, এই ধরনের হ্যাঁ। একটা ঘটনাও নিন্দনীয়, এবং দুঃখজনক, এবং একটা জিনিস জেনে দুর্ভাগ্যজনক। রাখো, একটা সর্বোচ্চ জিনিস জেনে শাস্তি রাখো। তৃণমূল কংগ্রেস দাবি করে। ওকে, একটা জিনিস জেনে রাখো তন্ময় বাবু, আপনাকেও বলি, আপনিও নিশ্চয়ই দেখেছেন 72 ঘন্টা পার হয়ে গেছে ন্যাশনাল মেডিকেল কলেজে, আমরা ওটাকে গণপিটুনি বলছি, প্রায় গণপিটুনি বলছি, ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ 3-4 জন রোগী এবং সহ রোগীর আত্মীয়, তাদের ওপরে যে লাঠি পেটা, এটা কোশমিনকালেও আমরা দেখিনি হাসপাতাল চত্বরে। কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করার পরেও এফআইআর দায়ের করে হচ্ছে পুলিশ, আপনি খুব ভালো করে জানেন। অভিযোগ আমরা লিখি, দি, এফআইআর দায়ের করে পুলিশ। 72 ঘন্টা পরেও পুলিশ অভিযোগ দায়ের করেনি, মানে এফআইআর দায়ের করেনি। এবং শুধু তাই নয়, ইমেল করা হয়েছিল, সেই মেলের উত্তর দেয়নি পুলিশ। পুলিশ ওই পরিবারের সঙ্গে কোন রকম কথা পর্যন্ত বলেনি। কি বলবেন এবার সবটা মিলিয়ে? দেখুন অয়নদা, প্রথমে আপনি বলবো যে আপনি যেটা বললেন যে আইন নেই, আইন আছে সাইন নেই, এটা আমি বলবো যে আইন আছে রক্ষক নেই, বা বিল আছে সাইন নেই, এটা বলতে পারেন। এই দুটো আমি জিনিসটা পরিষ্কার করে দিই যে এই যে বিলটার কথা বলছেন, এই বিলটার আলাদা করে কিন্তু প্রয়োজনীয়তা নেই, আমাদের আইপিসি তেই আছে যে এই আর লিঞ্চিং এখন এর আইপিসি ঘটনা। নেই, যাই হোক। না না, আইপিসি তে ছিল, আমি বলছি সেটা তো এখন নতুন আবার চলে এসেছে মব লিঞ্চিং, যেটা আইপিসি তে ছিল। তো তাতেই কিন্তু সমস্ত এই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড সবকিছু সাজা ছিল। এবং সুপ্রিম কোর্ট 2018 সালে বলেছিল যে পার্লামেন্টকে মব লিঞ্চিং এর জন্য আলাদা আইন আনতে। সেই সময় রাজ্যগুলোকে একটা গাইডলাইন বেঁধে দিয়েছিল। তাতে বলা হয়েছিল যে প্রতিটি রাজ্যে, প্রতিটি ডিস্ট্রিক্টে নোডাল অফিসার থাকবে। এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে তদন্ত করতে হবে, শুধু নয় আইপিসি অনুযায়ী শাস্তি দিতে হবে এবং সেই পরিবারকে প্রোটেকশন দিতে হবে। তো এগুলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। আজকে তাহলে 2018 যখন সুপ্রিম কোর্ট বললো, এবার আপনি যেটা বললেন 2019-এ রাজ্য সরকার একটা বিল আনলো। সেই বিলে সেই সময়ে বিরোধী দল ছিল কংগ্রেস আর সিপিএম। তারা রাজ্যপালের কাছে গিয়ে বললো যে অ্যাকচুয়াল ড্রাফট বিলে ছিল মৃত্যুদণ্ড ছিল না, কিন্তু সেটা পরে কোনোভাবে হচ্ছে ঢুকিয়ে দিয়ে যেটা ড্রাফট বিলে তারা যেটা পড়েছেন সেটা না করে রাজ্য সরকার একরকম চিটিং করে বিলটা পাশ করিয়েছে। এটা তারা অভিযোগ করলো রাজ্যপালের কাছে। রাজ্যপাল তার ভিত্তিতে তাদের কাছে জানতে চাইলেন ক্লারিফিকেশন। সেটা 2021 সাল থেকে পড়ে আছে, আজকে 2.5 বছর রাজ্য সরকারের সময় হয়নি তার ক্লারিফিকেশনটা পাঠানোর জন্য। তো এইটা হচ্ছে আসল ঘটনা। এবার আপনি বলুন যে এই যে লিঞ্চিং এর ঘটনা আপনি বলছেন, তো আমরা এখন জানি যে তৃণমূল কোম্পানি অনেক জেসিবি তৈরি করেছে। আর তৃণমূল কোম্পানি জেসিবি, যেমন তাজিমুল জেসিবি, এরা হচ্ছে মানুষকে বুলডোজ করছে। সেটা হচ্ছে আপনার কামারহাটিতে হতে পারে, সেটা আপনার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা চোপড়ায় হতে পারে, উত্তর দিনাজপুর চোপড়ায় হতে পারে। আর আর এইটা যে আপনি যে শেষ ঘটনাটা বললেন এই ন্যাশনাল মেডিকেল কলেজে বা এরকম,
দেখুন এটা কিন্তু প্রথম নয়। আপনি জানেন একটি জুনিয়র ডাক্তার তার মাথার উপরে পাথর দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়েছিল এনআরএস মেডিকেল কলেজে, এবং সেই ছেলেটির মাথায় হচ্ছে আপনার ফ্র্যাকচার হয়েছিল, সেটা জুনিয়র ডাক্তার। সেই দেশ জুড়ে জুনিয়র ডাক্তার আন্দোলন শুরু হয়েছিল, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তারপরে সংখ্যালঘু সম্প্রদায় যখন বললেন মুখ্যমন্ত্রীকে যে দোষীদের গ্রেপ্তার করা হোক, তখন তিনি গ্রেপ্তার করার ব্যবস্থা করলেন পুলিশ। আজ পর্যন্ত কারো শাস্তি হয়েছে আমরা শুনিনি। তো আজকে এই যেটা আমি বলছি যে আইন আছে কিন্তু তার রক্ষক নেই, কারণ যদি তৃণমূলের কেউ করে তাহলে আইনটাকে লঘু করে দেওয়া হয়। আপনি তৃণমূলের যদি কেউ করে তাহলে তার জন্য আইনের কোনো বিষয় নেই। জয়ন্ত সিং কে পালিয়ে বেড়াচ্ছেন এখন, মদন মিত্র ঘনিষ্ঠ নাকি তিনি প্রচুর মারধর, খুন, রাহাজানিতে অভিযুক্ত। মা ছেলেকে মারধর করা হলো, 14 জন গ্রেফতার হলো, কিন্তু জয়ন্ত সিং গ্রেফতার হলো না, পালিয়ে গেল ভিন রাজ্যে। অয়নদা, আমাদের রাজ্য তো আর উত্তরপ্রদেশের মতো নয় বা দিল্লির মতো নয়। আমাদের মন্ত্রিসভা এরকম কোনো মন্ত্রী নেই যে প্রকাশ্যে বলে যে গলি মারো সালকো। আমাদের মন্ত্রিসভা এরকম কোনো মন্ত্রী নেই। আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছে যারা উস্কানিমূলক বক্তব্য রাখে, যারা লিঞ্চিং কে সমর্থন করে বিবৃতি দেয়, যে এরকম অনেক ঘটনা হয় তারা সমর্থন করে। কেন্দ্রীয় মন্ত্রী ছিল এক্স, তারা বলেছেন মধ্যপ্রদেশে মানে একজন বয়স্ক মানুষকে রাম রাম বলতে বলতে নাম ধর্ম বলো তাকে হিন্দু, তিনি তার মানে বলতে পারেন না মানসিক ভারসাম্যহীন, তাকে তিনি প্রকৃত হিন্দু, তার ছেলে পরে বলেছে তাকে মুসলিম সংঘ। তোমাদের মন্ত্রিসভায় সত্যি তাই আমি বলছি, তোমাদের মন্ত্রিসভায় নেই কিন্তু বিধায়ক সভায় আছে। এই যে হামিদুর রহমান, দর্শকরা আমাদের বলতে হবে না, দর্শকরা অন্তত বুঝলেন কি বলেছিলেন রবিবার দিন চরিত্র নিয়ে বা মহিলার চরিত্র নিয়ে বা জেসিবি কে আটকাতে, জেসিবি কে রক্ষা করতে কতটা মরিয়া ছিলেন বিশ্বজিৎ। এটা তৃণমূলের দোষ নয়, আসলে বিধায়করা এই যে জয়ন্ত সিং, জেসিবি, এদের ছাড়া বোধহয় ভোটটা করাতে পারবেন না। তাই কি এইরকম মরিয়া থাকেন কোন বিধায়ক? না বললে গভীরে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা রাজনীতি দিয়ে তার ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু পুরো ব্যাখ্যাটা রাজনীতি দিয়ে করলে হবে না। কারণ এই যে হচ্ছে কি সামাজিক একটা রোগ, এবং এই সামাজিক রোগ হয়েছে যেখানে রাজনীতি তাকে গার্ড করার চেষ্টা করছে। একটা ঘটনা ঘটেনি, শুধু চাপড়ার ঘটনা ঘটেনি, গত 10 দিনে পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেছে। চোপড়াতে শুধু ঘটেনি এই ঘটনা, গত 7 দিন 10 দিন পশ্চিমবঙ্গে পরপর ঘটেছে। তাহলে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, এটা কিন্তু একটা সামাজিক রোগ, কিন্তু সেই সামাজিক রোগকে নিরাপত্তা দিচ্ছে কি রাজনীতি? আমি প্রথমেই বলি যে এর যে সামাজিক দিকটাকে গুরুত্ব দিতে হবে। মানসিক রোগ, তুমি ভেবে দেখো যে ঘটনা ঘটলো চোপড়ায়, তার পাশে কতজন মানুষ ছিল, একজন মানুষ প্রতিবাদ করলো না। পুলিশ প্রশাসন তারা নাকি দলদাস, তারা কোন রাজনৈতিক দল কি বলবে তারা রুখে দাঁড়ালো না। সুতরাং এই জায়গা থেকে একটা কথা মেনে নিতেই হবে যে আজকে রাজ্যের এই সমস্যাটা গভীরে গেছে রাজনীতিকে যুক্ত করার ফলে। যদি শাসক যেমন বললেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে রেয়াত করা হবে না, আজকে তো শাসক তাদের পাশে দাঁড়ায়নি। সুতরাং শাসক পাশে না দাঁড়ালে এই দায়িত্বটাও শাসকের পরে যে এই পরিস্থিতি যেন তৈরি না হয়, ঘটনা ঘটে যাওয়ার পরে ব্যবস্থা না, ঘটনা যাতে না ঘটে। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মৃত্যুন বা তন্ময়দা যেটা বলছেন রাজনীতির দিক থেকে। আমি বলছি না, রাজনীতিকে ভুলে গিয়ে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনীতিকে ভুলে যাবো কি করে? জেসিবি তো বিধায়কের একেবারে ঘনিষ্ঠ, এবং সেই জন্যই তো তার এত রমরমা ওই জেসিবির। আমি যেটা বলছিলাম মৃত্যুঞ্জয়কে, আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বিভিন্ন অভিযোগে? না, আমি সেই কথাটাই বলছি যে রাজনৈতিক নেতারা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেবেন না। তারা যদি এটার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তুমি আমি বা আমরা একটা আইন করলে কি হবে? আইনে যদি আইন হয় তবু এই ঘটনাগুলো যাবে।
একদম মৃত্যুঞ্জয়, আমি বলছি যে- তৃণমূল যে ম্যান্ডেট পায়, তৃণমূল লোকসভাতেও যে ম্যান্ডেট পেয়েছে, তাতে তো মানুষের প্রত্যাশা আরো বেড়ে যায়। তা যার ফলে তখন প্রশ্ন ওঠে, কেন এগুলোকে প্রশ্রয় দেয় তৃণমূল? না না, প্রথম কথা হলো যে তৃণমূল দলগতভাবে প্রশ্রয় দেয় না। আমাদের একের পর এক শীর্ষ নেতৃত্ব মিডিয়াতে বাইট দিয়ে বলেছে সমর্থন করে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, বিভিন্ন মাধ্যমে হুম। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে হুম। যে এর ঘটনার তীব্র নিন্দা করছে। যেদিনকে ঘটনা সামনে এসছে সেই দিনকে থেকে দল আমার একটা মানে আমরা কিন্তু বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, আর তৃণমূল যে এই যে সমর্থন পাচ্ছে এর জন্য আপনি দেখুন লাস্ট 15 দিন ধরে তৃণমূল আমাদের নেত্রী ভুলে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দৃঢ়তা কিভাবে দেখিয়েছে এক একটা ঘটনা, কিভাবে দেখিয়েছে। তাহলে আমরা ছাড়ুন না, হাতরাসে 120 জন মারা গেছে, একটু থামুন, 120 জন মারা গেছে ঠিক করেছেন আগে তুমি দেখুন। বক্তব্য নিয়ে একটু এখন বলো অব্দি রাজ্য মেন নিয়ে অভিযুক্ত কথা বলো। ওই ভোলে বাবার নামে, ওই রাজ্য ভোলে নিয়ে বাবার কথা নামে বলো। এখনো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়নি, এখনো এফআইআর ভোলে বাবার নাম নেই, একটু থামুন। যারা গলি মারো তাদেরকে মারে, তারা মন্ত্রিসভায় ঠাই পান, তাদের এখনো অব্দি আমাদের বিধায়ককে এই যে অয়নদা আমি আসছি, তন্ময়বাবু আসছি, তন্ময়বাবু আসছি। অয়নদা আপনি দেখালেন আপনার এখানে যে মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরে বিধায়কের সুর বদল, রাইট? আপনি দেখালেন মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরে প্রধানমন্ত্রী কি এরকম ধমক দিয়েছিলেন? যিনি বলেছিলেন গলি মারো সালেকো, যিনি মধ্যপ্রদেশে দাঁড়িয়ে বলেন এই যে সালিসি জমার নামে একজন প্রাক্তন মন্ত্রী, যে ওই মহিলারা এরকম একই ঘটনা হয়েছে, মহিলা দুশ্চরিত্রা ছিলেন, ঘটনা ঘটেছে, হতেই পারে, পেটাতেই পারে, এই ধরনের ঘটনা। আচ্ছা, ইয়ানুরপ্পা শ্লীলতাহানির কেসে অভিযুক্ত ভারতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকের, ভারতীয় জনতা পার্টি তো একবারের জন্য তাকে সাসপেন্ড করেনি। তন্ময়বাবুর কাছ থেকে সংক্ষেপে জবাব নেব, তারপরে দেখাবো ধমক কাকে দিয়েছেন জানি না। আজকে রাজ্যসভায় ধমক দিয়েছেন তৃণমূলকে, ধমক দিয়েছেন প্রধানমন্ত্রী এ রাজ্যকে, এ রাজ্যের সরকারকে। হ্যাঁ তন্ময়বাবু, সংক্ষেপে। দেখুন মৃত্যুঞ্জয় বোধহয় ভুলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এখন হননি। সুতরাং উনি হচ্ছে রাজ্য নিয়ে কথা বলাটাই দরকার। এবং এইটা দেখুন, অয়নদা বকটুয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে সমস্ত গুলি বোমা উদ্ধার করতে হবে, সেটা হচ্ছে 2 বছর হয়ে গিয়েছে। আজকে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি বোমা গুলি। বিজেপি সন্ত্রাসবাদী নেতাকে ধরেছে, প্রশাসনিক বৈঠকে একবারও বললেন না পশ্চিমবঙ্গের পুলিশ ধরে 7 দিনের মধ্যে উত্তরপ্রদেশের এসটিএফ রাতে তুলে দিয়েছে। কারণ এইগুলোকে লাগে কাজে, ভোট লুট করতে, ভোট পেতে। এই শুনুন, এই জেসিবি হচ্ছে প্রায় 1 লক্ষ ভোটের লিড দিয়েছে চোপড়ায় রিসেন্টলি। সুতরাং এই জেসিবি কে দরকার, এই বোমা গুলি দরকার, সেই জন্য প্রশ্নটাই বিরোধীরা তুলছে। ঠিক আছে, ওকে, আমি বিশ্বজিতের কাছে আসবো একটু। সমাজের অবক্ষয়রা বিশ্বজিৎদা বলছেন সমাজ মানুষকে নিয়ে তৈরি হয়, মানুষ দেখছে, তাদের ভরসা নেই পুলিশের উপরে, পুলিশ না, কিছু ঠিক করে ঠিক না। তাই। ওকে ওকে, মানলাম। আমি বলে। বিশ্বজিতের কাছে আসবো এটা নিয়ে, যে তুমি ঠিকই বলেছিলে যে সামাজিক ব্যাধি সেটার সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে যাচ্ছে, কারণ রাজনীতির ঘনিষ্ঠরাই এই কাণ্ডগুলো করিয়ে কাটছেন। আজকে সত্যি তো উত্তরপ্রদেশ নিয়ে মৃত্যুঞ্জয় পাল যে অভিযোগটা করছেন, 122 জনের মৃত্যুর পরে এই ভোলে বাবা, তার নামে এফআইআর নেই, বিচার বিভাগীয় তদন্ত, ষড়যন্ত্রের তত্ত্ব, দুর্ঘটনা নাকি এই তদন্ত হবে, তার নামে এফআইআর নেই, পদপিষ্ট হওয়া, এটা কিন্তু দুর্ঘটনা। একটা দুর্ঘটনাও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? একেবারে তাই। আমার কথা হচ্ছে রাজনৈতিক নেতারা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে না দেখেন, কারণ তাদেরকে শিখতে হবে সাদাকে সাদা, কালোকে কালো বলা। এই ঘটনা ভুল হয়েছে, সে যতই পৃষ্ঠপোষক হোক না কেন। আজকে ভারতবর্ষ কি শুধু ভোট দিয়ে বিচার করা হবে, যে কে আমার ভোট এনে দিল আর কে ভোট এনে দিতে পারলো না? আমি আরেকটা কথা বলবো অয়নদা, পুলিশ প্রশাসনের কথা। পুলিশ প্রশাসন শুধু দলের কথা শুনে চলবে, শুধু সরকারের কথা শুনে চলবে, তারা মানবিক নয়। পুলিশ তো দলদাস, এই অভিযোগ ছিল, কিন্তু মানবিক যদি তারা না হয়, তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে পুলিশ প্রশাসনের উপর ভরসা জনগণের কমবে। আজকে কেন জনগণ আইন হাতে তুলে নিল? এই ধরনের ঘটনা বা অভিযোগ যদি কিছু থাকে, জনগণ আইনের পথে যেত। এবার ভোলে বাবার আশ্রমে যদি আক্রমণ হয়, হামলা হয়, তাহলে কি হবে? সেখানে পুলিশ মোতায়েন করা আছে, তার নামে এফআইআর নয় কেন? তখন পুলিশ অবশ্যই এফআইআর করা উচিত, যে রাজনৈতিক দলের হোক না কেন। তিনি যে ক্রাইম, যে অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, যার কারণে এই ধরনের বড় দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পরিকল্পনা দরকার ছিল, সেই দুর্ঘটনার আগে থেকে যথেষ্ট ভাবে সুরক্ষা দরকার ছিল।
যেটা একদম। হলো না সেই কারণে অবশ্যই রাজনৈতিক দলের Okay. নেতাদের এই দায় নিতে হবে, যে রাজনৈতিক একদম। দলই হোক না কেন। এই যে মৃত্যুঞ্জয় বলছিলেন যে ধমক দেননি কাউকে, মুখ্যমন্ত্রী যেমন ধমক দিয়েছেন, প্রধানমন্ত্রী কিন্তু আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে আক্রমণ করলেন আবার চোপড়া নিয়ে, সন্দেশখালী নিয়ে, এবং বললেন বিরোধীরা কি চোখ বুজেছিলেন, বিরোধীরা কেন তার প্রতিবাদ করেননি। কি বললেন দেখুন রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा, एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा, वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेशखाली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है, और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? দেখুন, মানে সন্দেশখালীর ঘটনাটা তো ভালো বলতে পারবে শুভেন্দু অধিকারী, রেখা পাত্র বা গঙ্গাধর কয়াল। এবার কথা হলো গঙ্গাধর কয়াল কোথায় আছে সেটা তো তন্ময় বাবু জানে না আমার মনে হয়। তন্ময় বাবু ভালো মানুষ, তন্ময় বাবু ডাক্তারবাবু, উনি জানবেন না। গঙ্গাধর কয়াল কোথায় আছে সেটা শুভেন্দু অধিকারী জানবেন। এবার কি সাজানো ঘটনা, মানুষ তো রায় দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, সন্দেশখালী নিয়ে প্রচার করলেন আর আমরা 29টা সিট পেলাম। মানুষ জানে সাজানো ঘটনা। এর চেয়ে মানুষ মণিপুরের বিরুদ্ধে রায় দিয়েছে, মানুষ মণিপুরের বিরুদ্ধে রায় দিয়েছে, মানুষ এই যে সাক্ষী মালিক আমাদের দেশের গর্ব, তারা যে বীজভূষণের বিরুদ্ধে বলছিল তার বিরুদ্ধে যে বিজেপি ব্যবস্থা নেয়নি, তার জন্য রায় দিয়েছে, তার বিরুদ্ধে রায় দিয়েছে, মোদির বিরুদ্ধে রায় দিয়েছে। মোদি বাবু উনি ওখানে বসে বলতেই পারেন, সংসদে বসে উনি এসব বলেন, কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে, ধরে ফেলেছে। ওনার এই নারী ক্ষমতায়নের কথা বলবে 15ই আগস্টে দেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে। আপনারা তন্ময়বাবু এ রাজ্যে আপনারা প্রধান বিরোধী দল, এই যে গণপিটুনির ঘটনা ঘটছে বা জেসিবি হোক, জয়ন্ত সিং হোক, এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, আজকে রাস্তায় কিন্তু আপনাদের সেরকম ভাবে দেখতে পাচ্ছি না প্রতিবাদের গর্জে ওঠা। এই গর্জে ওঠাটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল ছিল বা তৃণমূল ছিল তখন আমরা দেখেছিলাম। এখন বিজেপির ভূমিকা কি এ রাজ্যে? দেখুন, আপনারা তো দেখেছেন সন্দেশখালীর পরে কি হয়েছিল, তো আপনারা দেখবেন যে একের পর এক ঘটনা ঘটছে। বিজেপি, মানে আমি মৃত্যুঞ্জয় দলের সমর্থনে বলছি না, কিন্তু সন্দেশখালীর ঘটনার পর তো আপনারা বড় হয়ে গেলেন। আমি বলছি আপনাকে, শুনুন, যে জায়গায় এই যে শাহজাহান, ইতিহাসে আছে শাহজাহানের বাবা ছিল জাহাঙ্গীর, আমাদের রাজ্যেও কিন্তু ওই জাহাঙ্গীর এখন দক্ষিণ 24 পরগনা রয়েছে, তাকে এখনো কিছু করা হয়নি। আর রাজ্যে একটা শাসক অলিখিত তালিবানি শাসন শুরু করেছে, তো সেটা শাসকের মদতে হচ্ছে। এখন এ রাজ্যে যদি সব থেকে ভালো কিছু করতে হয়, যেটা বিরোধী দলনেতা দাবি করেছেন, 355 করা উচিত। উপদ্রুত এলাকা ঘোষণা করে 29টা লোকসভায় 29টা আসন পেয়েছে যে দল ঠিক তার 2 বছর আগে, 3 বছর আগে 213টা আসন পেয়েছে, আপনি এখনো 355 কথা বলে যাবেন? 356 আপনি গুলিয়ে ফেলছেন। 355 করানো মতো কি আছে? 55 আপনি কি বলতে পারেন যে শাসন করতে পারছে, তাহলে এত লিঞ্চিং কেস হচ্ছে কেন রাস্তায় মারা হচ্ছে? যদি সেই শাসন করতে না পারে তাহলে সেই শাসনটাকে নিয়ে নেওয়া উচিত নয় কি? আরে তাবড়ে জানসারি থেকে 1 লাখ আমাদের রাজ্যের নয়। আপনি বলতে পারেন, তন্ময় বাবু, আপনি বলতে পারেন 29টা আসন পেয়েছে সেই জন্য সরকার পপুলার, সরকারকে সরানো হচ্ছে না, কিন্তু সরকার শাসন ব্যবস্থা প্রণয়ন করতে ব্যর্থ। সেইখানে কি মানুষকে এইভাবে মারা যাবে? ওকে তন্ময় বাবু, আসছে, আমাদের সময় শেষ হয়ে আসছে। মৃত্যুঞ্জয়ের কাছ থেকে জবাবটা নিয়ে নিয়ে এখনো 355-তে অনার থাকছেন বিজেপি নেতারা। মৃত্যুঞ্জয়, উনি ওনারা যা খুশি
প্রথম কথা হলো ওনারা যা খুশি বলতে পারেন, যে অন্যান্য আমরা জানি যে ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা, এফআইআর এ নাম নেয়নি। আর মানে বিশ্বজিৎ বাবু বলছিলেন যে ওখানে নাকি মানে সরকারের ব্যর্থতা। আচ্ছা প্লিজ মানে সরকারের মানে আমি বলছি যোগী কিছুদিন পরে অয়নদা আমাদের রাজ্যে দুর্গাপুজো হবে। এক একটা প্যান্ডেলে ঘন্টায় কত লক্ষ লোক দর্শনার্থী আসে। আমাদের কলকাতা পুলিশের কাছ থেকে ভিড় ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় সেটা এসে শিখে যাওয়া উচিত। এই উত্তরপ্রদেশের এরা এসে শিখে যা। আমরা কিভাবে ভিড় ম্যানেজমেন্ট করতে হয় জানি, এরা কিচ্ছু জানে না। ডবল ইঞ্জিন সরকার কিচ্ছু জানে না। প্রধানমন্ত্রী ঠিক আছে, ওকে, আমাদের বিরুদ্ধে বলবে, নারী ক্ষমতায়নের কথা বলবে, 15ই আগস্ট বিলকিস বানু দর্শনকারীদের মালা পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে সেদিনকে। এদের মুখে জ্ঞান ভারতবর্ষের মানুষ শুনতে চাইছে না। তুমি যেটা বললে সামাজিক ব্যাধি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে কি শাসন ব্যবস্থা কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে নাকি? না, সেটা তৈরি হয়নি। তন্ময়দা হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতায় বলেছেন, কারণ কনস্টিটিউশনাল প্রভিশন যেটা রয়েছে সেখানে রাজ্যের যে কনস্টিটিউশনাল হেড রাজ্যপাল, তার কাছে ক্ষমতা আছে। তিনি কেন বারবার বলছেন আইন শৃঙ্খলা ঠিক নেই? তিনি তো এর একটা অংশ, তিনি তো ঘোষণা করতে পারেন, তাকে তো পাওয়ার দেওয়া আছে। যদি 355 বা 356 ঘোষণা করতে হয়, সেটা রাজ্যপাল ঘোষণা করবেন। কেন তিনি স্টেপ নিচ্ছেন না? বারবার আমরা টিভি চ্যানেলে তন্ময়দা কি বলছেন, আপনি রাজ্যপালের একদম ভুল হচ্ছে না। আমি বলছি রাজ্যপালের, শুনে নিন, আপনি শুনে নিন, রাজ্যপালের রিপোর্টের উপর ভিত্তি করে এই 355 এবং 356 আপনি কোথায় রিপোর্ট দিয়েছে রাজ্যপাল দেখান না। রাষ্ট্রপতি করেন, সেটাই বলছি, রাষ্ট্রপতি করেন রিপোর্টের ভিত্তি করে। সেরকম কি পরিস্থিতি হয়েছে? আপনি বলুন কিসের উপর জিজ্ঞাসা করা হচ্ছে। আমি বলি 355 বিষয় যদি হয় বিশ্বজিৎ, তাহলে মানুষের সঙ্গে অবিচার করা হবে না? অবশ্যই অবিচার করা হবে। যদি অবশ্যই অবিচার করা হবে। আমি বলছি অবিচার করা হবে। তার কোনোদিন খুশি হবে না। যদি খুশি হবে নয় তো সেই জন্য যা বলছেন তাই হচ্ছে নয়। আফগানিস্তান নয় বলে হবে না। আমি বলছি না, একদম আমি বলছি ভুল বলছেন। সোশ্যাল মিডিয়ায় বসে আপনি তর্ক করছেন, হঠাৎ পাকিস্তান, তালিবান, রোহিঙ্গা করেন কেন? আপনারা তালিবান, পাকিস্তান, রোহিঙ্গা করেন কেন? এখন যদি ভালো লাগে পাকিস্তান, তালিবান, রোহিঙ্গা মায়ানমারে চলে যান। আপনারা তালিবান ভাষা নিয়ে এসছেন তো? বিরোধীরা গর্জে উঠছে, আমাকে শেষ করতে হবে। বিরোধীরা গর্জে উঠছে সোশ্যাল মিডিয়ায়, বিরোধীরা গর্জে উঠছে টিভি চ্যানেলে। কিন্তু আমি আবার বলছি তন্ময়দা, যেরকম ভাবে আপনারা সুযোগ পাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু, আজকে এই গণপিটুনি নিয়ে যেটা বিশ্বজিৎ বলছে সামাজিক ব্যাধি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা রাস্তায় সেভাবে লড়তে পারছেন কি না, বারবার এই প্রশ্নটাই উঠছে, সাধারণ মানুষ করছেন যে বিকল্প হিসেবে বিরোধী কোথায়। অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে জনতার দরবারে থাকার জন্য। আবার আগামীকাল।